জয়গুরু। আজকে আমরা ইতিহাসের দ্বিতীয় অধ্যায় পড়ব, ভারতীয় সভ্যতার উদয়। আগে আমরা প্রাচীন ভারত সম্পর্কে পড়েছি, আজকে ভারতীয় সভ্যতার উদয় সম্পর্কে পড়ব। সমস্ত আমার চ্যানেলের যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য উপকারী ভিডিও হতে চলেছে এটি। শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। পৃথিবীতে মানুষের প্রথম আবির্ভাব ঘটে 4.2 মিলিয়ন বছর পূর্বে আফ্রিকার মাটিতে। আমাদের ভারতবর্ষের যে দক্ষিণ দিকের পার্ট, সেই পার্টটা আগে আমাদের ভারতবর্ষের সঙ্গে ছিল না। সেই পার্টটা বহু বছর আগে টারশিয়ারি যুগে আফ্রিকার মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের ভারতবর্ষের সাথে ধীরে ধীরে এসে যুক্ত হয়। এর ফলে হিমালয় পর্বতের উৎপত্তি হয় এবং যে প্লেট টেকটনিক মতবাদ, সেই প্লেট টেকটনিক মতবাদ এবং প্লেটে ধাক্কা লাগে একটা হচ্ছে আফ্রিকান পার্ট এবং একটা হিমালয়ান পার্ট যেটা আছে সেখানে সাথে ধাক্কা লাগে এবং সেখানে হিমালয় পর্বতের জন্ম হয়। তার সাথে সাথে অনেক পর্বতেরই জন্ম হয়েছে। পরবর্তী সময় ওটা আমরা ভূগোলের পাঠে পড়ব। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে পৃথিবীতে মানুষের প্রথম আবির্ভাব ঘটে 4.2 মিলিয়ন বছর পূর্বে আফ্রিকার মাটিতে। বর্তমানে আধুনিক মানুষ বা হোমোসেপিয়েন্সের উৎপত্তি হয় মাত্র 50,000 বছর পূর্বে। আমাদের যে বর্তমানে আধুনিক মানুষ, এটা হোমোসেপিয়েন্স, সেটার উৎপত্তি হয় মাত্র 50,000 বছর পূর্বে। ভারতের প্রথম মানুষের আবির্ভাব খ্রিস্টপূর্ব 2 থেকে 3 লক্ষ বছর আগে। তাহলে ভারতের প্রথম মানুষের আবির্ভাব কত সালে হয়? খ্রিস্টপূর্ব 2 থেকে 3 লক্ষ বছর আগে। ভারতের মধ্যে শিবালিক পার্বত্য অঞ্চলে প্রথম 10 থেকে 14 মিলিয়ন বছর পূর্বে। শিবালিক পার্বত্য অঞ্চল সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের উপরের দিকে যে হিমালয়ের যে পার্বত্য অঞ্চল আছে সেটাকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ট্রান্স হিমালয়, যেটা হচ্ছে একদম ভারতের উত্তরে জম্মু কাশ্মীর নিয়ে, ওটাই হচ্ছে ট্রান্স হিমালয়। তারপরে আছে যেটা হচ্ছে উচ্চ হিমালয়, তারপরে মধ্য হিমালয় এবং যেটা নিচে আছে মানে ভারতের দিকে আছে যেটা, এবং ওদিক থেকে ধরতে গেলে মানে যদি আমি চীনের থেকে ভারতের দিকে আসি তাহলে চীনের থেকে চীন বা তিব্বতের থেকে বাইরে যেটা সেটাই হচ্ছে শিবালিক, এবং ভারতের দিক থেকে যেটা প্রথম শুরু হচ্ছে সেটাই হচ্ছে শিবালিক পার্বত্য অঞ্চল। ভারতের মধ্যে শিবালিক পার্বত্য অঞ্চলে প্রথম 10 থেকে 14 মিলিয়ন বছর পূর্বে মানুষের জাতীয় প্রাণীর ফসিল আবিষ্কৃত হয়। উদাহরণ হচ্ছে রামাপিথেকাস পুরুষ এবং সিপিথেকাস মহিলা। এছাড়া নর্মদা উপত্যকার হাতনোড়াতে 1.4 মিলিয়ন বছর পূর্বের হোমো ক্রিটিসিয়াস গোত্রের মানুষের নর্মদা উপত্যকা কোথায় আছে? নর্মদা উপত্যকা হচ্ছে মহারাষ্ট্রের নর্মদা উপত্যকা, যেটা মহারাষ্ট্রের রিফ্ট ভ্যালির মধ্যে দিয়ে গেছে। এই নর্মদা নদীটা হচ্ছে রিফ্ট ভ্যালির মধ্যে দিয়ে গেছে, সেই নর্মদা উপত্যকা যেটা মহারাষ্ট্র তাপ্তি নর্মদা যে নদীগুলো অমরকণ্টক সিংহ সেখান থেকে উৎপন্ন হয়েছে এই নর্মদা নদী। সেইখান থেকে আমি নর্ম উপত্যকার হাতনো বলে একটা জায়গা আছে, সেখানে 1.4 মিলিয়ন বছর পূর্বের, 1 মিলিয়ন মানে 10 লাখ বছর আগে। তাহলে 1.4 মিলিয়ন মানে মিনিমাম 1.4 মিলিয়ন, এখানে বলতে 1 কোটি সামথিং, 1,40,000 বছর আগে। পূর্বের হোমো ক্রিটিয়াস যুগের মানুষের গোত্রের ফসিল পাওয়া গেছে। মানুষের সৃষ্টির পর থেকে বর্তমানে সভ্য মানুষের বিবর্তনের সময়কালকে দুটি ভাগে ভাগ করা হয়। মানুষ যে সৃষ্টি হলো, আমি দেখছি মানুষ তাহলে কবে সৃষ্টি হচ্ছে? প্রথম আধুনিক মানুষ যেটা ভারতের প্রথম মানুষের আবির্ভাব খ্রিস্টপূর্ব 2 থেকে 3 লক্ষ বছর আগে। আর নর্মদা উপত্যকায় আমরা নর্মদা হাতনাড়াতে 1.4 মিলিয়ন বছর আগে মানুষের ফসিল পাওয়া যাচ্ছে। এবং মানুষের সৃষ্টির পর থেকে মানে 2 থেকে 3 লক্ষ বছর আগে যে মানুষ সৃষ্টি হলো, সেই সৃষ্টির পর থেকে বর্তমানে সভ্য মানুষের বিবর্তনের সময়কালকে, সেই সময়কার মানুষ থেকে বর্তমানে যে সভ্য মানুষ, সেই সময়কার এই যে টোটাল একটা মানুষের মানে বিবর্তন, সেই সময়কালকে দুটি ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে প্রস্তর যুগ, একটা হচ্ছে ধাতুর যুগ। ঠিক আছে, এবার আমরা আসি প্রস্তর যুগে। প্রস্তর যুগকে আমরা প্রাক ঐতিহাসিক যুগও বলতে পারি, যেটা হচ্ছে এই যে ঐতিহাসিক যুগ বলতে আমরা সেই যুগকেই বুঝি যে যুগে আমাদের হিস্ট্রিটা লেখা হয়েছে, সেটাই ঐতিহাসিক যুগের মধ্যে পড়ে। এই ঐতিহাসিক যুগের আগে সেটা হচ্ছে প্রাক ঐতিহাসিক যুগ, মানে হচ্ছে যেটা আমাদের মানে কি কোনো সেরমভাবে লেখা হয়নি, সেই সময়কার কেউ লিখতে পারেনি সেই সময়কার। এটা হচ্ছে ঐতিহাসিক যুগের আগে। ইতিহাস তখন থেকে শুরু হচ্ছে যখন থেকে নোট ডাউন করা শুরু হচ্ছে।
প্রস্তর যুগ, প্রাগ ঐতিহাসিক যুগ বা প্রস্তর যুগ। এই প্রাগ ঐতিহাসিক যুগ বা প্রস্তর যুগে তিনটি ভাগে ভাগ করা হয়েছে: প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ। ঠিক আছে, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগ প্যালিওলিথিক এজ, এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 9000 খ্রিস্টপূর্বাব্দে, এটা 9000 খ্রিস্টপূর্বাব্দ অবধি এটা হচ্ছে প্যালিওলিথিক এজ। আমরা একদম প্রথম থেকে 9000 খ্রিস্টপূর্ব অবধি, প্রথম থেকে বলতে যখন মানুষের আবির্ভাব হচ্ছে তখন থেকে 2 থেকে 3 লক্ষ যখন মানুষের আবির্ভাব হচ্ছে তখন থেকে 9000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত যে সময়কালটা চলে এসেছে এটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। এই প্রাচীন প্রস্তর যুগে তিনটি ভাগে ভাগ করা যাচ্ছে: লোয়ার প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক, আবার মানে সেম একই কেস। লোয়ার প্যালিওলিথিক মানে প্রাচীন প্রস্তর যুগের আগে, যেটা প্রাচীন প্রত্নপ্রস্তর যুগ, মধ্য প্রত্নপ্রস্তর যুগ এবং আপার প্যালিওলিথিক আছে মানে নব্য প্রত্নপ্রস্তর যুগ। মানে কি প্রাচীন প্রস্তর যুগের সেম এরকম, মানে প্রস্তর যুগের প্রাগৈতিহাসিক যুগের যেমন 3টে ভাগ: প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ। এইরকমভাবে প্রাচীন প্রস্তর যুগের 3টি ভাগ: প্রাচীন প্রত্নপ্রস্তর যুগ, মধ্য প্রত্নপ্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ। এর সময়কালটা দেয়নি। এবার আমরা চলে আসব মধ্য প্রস্তর যুগ, মেসোলিথিক এজ। এই 9000 থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মধ্য প্রস্তর যুগটা চলেছে। 9000 থেকে 4000 খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্য প্রস্তর যুগটা চলেছে। 9000 থেকে 4000 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর তারপরে আসছে নব্য প্রস্তর যুগ, 4000 থেকে 1800 খ্রিস্টপূর্বাব্দ। এটা হচ্ছে নব্য প্রস্তর যুগ। তাহলে আমরা 3টে ভাগ করলাম, প্রাক ঐতিহাসিক যুগ বা প্রস্তর যুগে 3টি ভাগ করলাম। কারণ আমরা যে এই যে মানব সৃষ্টির পর থেকে বর্তমানে সভ্য মানুষের যে বিবর্তনের সময়কালকে তাহলে 2টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রস্তর যুগ, একটা হচ্ছে ধাতুর যুগ। ঠিক আছে, প্রস্তর যুগকে 3টি ভাগে ভাগ করছি আমরা: প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য। প্রাচীন প্রস্তর যুগ কি একদম 2 লক্ষ 3 লক্ষ বছর থেকে শুরু করে, ওই সময় থেকে শুরু করে, ঠিক আছে, খ্রিস্টপূর্বাব্দ 2 থেকে 3 লক্ষ বছর থেকে শুরু করে একদম 9000 এসে শেষ হচ্ছে। এটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। মধ্য প্রস্তর যুগ 9000 থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ। নব্য প্রস্তর যুগ 4000 থেকে 1800 খ্রিস্টপূর্বাব্দ। প্রাচীন প্রস্তর যুগের 3টে পার্ট: প্রাচীন প্রত্নপ্রস্তর যুগ, মধ্য প্রত্নপ্রস্তর যুগ এবং নব্য প্রত্নপ্রস্তর যুগ। প্রস্তর যুগে মানুষেরা প্রধানত ইন্টিগ্রো শ্রেণীভুক্ত ছিল। প্রস্তর যুগের মাধ্যমে তাহলে কি শ্রেণীভুক্ত ছিল যদি বলে, তাহলে প্রস্তর যুগের মানুষেরা নিটিগ্রো শ্রেণীভুক্ত ছিল। প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে আমরা বিস্তারিত পড়ব। প্রাচীন প্রস্তর যুগ এবং প্রাচীন প্রস্তর যুগে যে 3টে পার্ট আছে ওগুলো সম্পর্কে আমরা ছোটো ছোটো করে একটু পড়ে দিই। প্রাচীন প্রস্তর যুগ, যেটা প্যালিওলিথিক এজ বলছে, প্যালিওলিথিক শব্দটি প্রথম ব্যবহার করেন জন লুবক। এই যে প্যালিওলিথিক শব্দটি প্রথম ব্যবহার করেন জন লুবক। এই সময় অস্ত্র তৈরি হতো কোয়ার্টজাইট পাথর দ্বারা, তাই প্রত্নপ্রস্তর যুগের মানুষকে কোয়ার্টজাইট মানুষও বলা হয়। এই সময় কী হতো, অস্ত্র তৈরি হতো কোয়ার্টজাইট পাথর দ্বারা, তাই প্রত্নপ্রস্তর যুগের মানুষকে কোয়ার্টজাইট মানুষও বলা হয়। এই সময় যে অস্ত্র কী দিয়ে তৈরি হচ্ছে, কোয়ার্টজাইট পাথর দিয়ে, তাই প্রথমে কোয়ার্টজাইট মানুষও বলা হয়। এই যুগের সময়কার যে মানুষগুলো আছে তাদেরকে আমরা কোয়ার্টজাইট মানুষও বলা হয়। রবার্ট ব্রুসফুট ভারতের প্রথম প্রস্তর যুগের মানুষের পাথরের হাতিয়ার আবিষ্কার করেন চীনের কাছে আত্তিরাম পক্কম থেকে। কোথা থেকে আবিষ্কার করেছে? চীনের কাছে আত্তিরাম পক্কম বলে একটা জায়গা আছে, সেখান থেকে রবার্ট ব্রুসফুট এই ভারতের প্রথম প্রস্তর যুগের পাথরের হাতিয়ার আবিষ্কার করেছে চীনের কাছে আত্তিরাম পক্কম থেকে। মুখ্য হাতিয়ারগুলো হলো স্ক্র্যাপার, হ্যান্ড-অ্যাক্স এবং চপার। স্ক্র্যাপার আছে এবং হাত কুড়াল আছে এবং চপার আছে, মানে ছুরি টাইপের, ছোড়া টাইপের। এর প্রাচীন প্রস্তর যুগের ভাগ চলে এসেছে প্রাচীন প্রত্নপ্রস্তর যুগ। লোয়ার প্যালিওলিথিক এজ, অস্ত্র এখানে আছে কুটার, হ্যান্ড-অ্যাক্স, কাটারি, চপার, চাচনি। এই প্রাচীন প্রস্তর যুগে এটা কোথায় পাওয়া যাচ্ছে? এটা হচ্ছে বোলান উপত্যকা, একটা বেলান উপত্যকা হচ্ছে মধ্যপ্রদেশে, ভীমবেটকা মধ্যপ্রদেশ, সিংভূম হচ্ছে ঝাড়খণ্ড। ঠিক আছে, উত্তর পশ্চিম পাঞ্জাব অঞ্চলের সোন নদী ধরে বিভক্ত পাটওয়ার মালভূমি উত্তর পশ্চিম, যেগুলো পাঞ্জাব উপত্যকা আছে। আমরা যদি ম্যাপটা দেখলে বুঝতে পারবেন, ম্যাপটাকে ভালো করে দেখলে এখানে বোঝা যাবে যে কোন জায়গাটা পড়ছে। উত্তর পশ্চিম অঞ্চলে পাঞ্জাব অঞ্চলের সোন নদীর দ্বারা বিভক্ত পাটওয়ার মালভূমি বোলান উপত্যকায় প্যালিওলিথিক, মেসোলিথিক ও নিওলিথিক পরপর পর্যায়ে
বোলান উপত্যকা গিয়ে বেলান উপত্যকা, যেটা মধ্যপ্রদেশে বেলান উপত্যকা প্যালিওলিথিক, মেসোলিথিক ও নিওলিথিক পরপর পর্যায়ে পাওয়া যায়। মধ্যপ্রদেশে কিন্তু আমাদের প্রাচীন ইতিহাসের অনেকটা সাক্ষী রয়েছে। যেমন মধ্যপ্রদেশে আমরা কী পাচ্ছি, প্যালিওলিথিক এজের প্রমাণ পাচ্ছি, মেসোলিথিক এজের প্রমাণও পাচ্ছি, আর নিওলিথিক এজের প্রমাণও পাচ্ছি। আচ্ছা, মধ্যপ্রত্নপ্রস্তর যুগ হচ্ছে মিডিল প্যালিওলিথিক এজ। মধ্যপ্রত্নপ্রস্তর যুগ মিডিল প্যালিওলিথিক এজ। এখানে অস্ত্র পাচ্ছি, শল্ক পাথরের তৈরি অস্ত্র, চাচনি, তীক্ষ্ণাগ্র, পয়েন্টার, ছেদনি, ক্ষেপণাস্ত্র। এখানে কোন জায়গায় পাওয়া যাচ্ছে? সোন উপত্যকা, নর্মদা এবং তুঙ্গভদ্রা উপত্যকায় মূলত দেখা যায় মধ্যপ্রস্থ সোন উপত্যকা। তাহলে সোন উপত্যকাটা প্রথমে আমি প্রাচীন প্রস্তর যুগের সোন নদীর দ্বারা বিভক্ত পটল মালভূমিতে কিছু আমি প্রমাণ পেয়েছি। আবার প্রস্তর যুগেরও আমি সোন নদীর কাছাকাছি, নর্মদা নদীর কাছাকাছি, তুঙ্গভদ্রা নদী, মানে তুঙ্গভদ্রা হচ্ছে আমাদের যে নদীটা আছে অন্ধ্রপ্রদেশের, যে কৃষ্ণা কাবেরী আছে, সেই কৃষ্ণা নদীরই একটা উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা। সেই তুঙ্গভদ্রা উপত্যকায় এইখানে প্রস্তর যুগের আমরা এইগুলো ফসিলগুলো দেখতে পাই এবং ওখান থেকে আবিষ্কার করা যায়। প্রস্তর যুগ যেটা আপার প্যালিওলিথিক এজ। আধুনিক মানুষ হোমোসেপিয়েন্স, যদি বলে হোমোসেপিয়েন্স বা আধুনিক মানুষের উদ্ভব, তাহলে কখন হচ্ছে হোমোসেপিয়েন্স বা আধুনিক মানুষের উদ্ভব? হচ্ছে এই সময় থেকেই হোমোসেপিয়েন্স বা আধুনিক মানুষের উদ্ভব হচ্ছে প্রাচীন নব্য প্রশ্ন, যেটা হচ্ছে প্রস্তর যুগ থেকে আমাদের হোমোসেপিয়েন্স বা আধুনিক মানুষের উৎপন্ন হচ্ছে। এখানে কী কী পাওয়া যাচ্ছে? ছুরি আছে, চাচনি আছে, খোদন যন্ত্র আছে, অস্থি নির্মিত অস্ত্র ইত্যাদি দেখা যায়। স্থান কোথায়? প্রস্তর যুগের স্থান হচ্ছে সোহান উপত্যকা, পশ্চিম পাঞ্জাব, বেলান উপত্যকা মধ্যপ্রদেশ, আত্তিরাম পক্কম তামিলনাড়ু। বেলান উপত্যকায় হাড়ের তৈরি মাদার গডেসের মূর্তি পাওয়া যায়। বেলান উপত্যকা কী হয়েছে? হাড়ের তৈরি মাদার গডেস, কোনো মাতৃদেবীর আর কি মূর্তি পাওয়া গেছে, সেটা হচ্ছে বেলান উপত্যকায়। তাহলে প্রস্তর যুগের সাথেও প্রাচীন এবং প্রস্তর যুগেরও একটু সম্পর্ক রয়েছে। কেননা কারণ এই আত্তিরাম পক্কমটা কমন আমরা পেলাম প্রাচীন প্রস্তর যুগে। আমরা আত্তিরাম পক্কমের নাম শুনেছি, যেখান থেকে আমাদের রবার্ট বোসপুর ভারতের প্রথম প্রস্তর যুগের পাথরের হাতি আবিষ্কার করেছে চেন্নাইয়ের কাছে আত্তিরাম পক্কম থেকে। তাই এখান থেকে পেলাম বেলান উপত্যকা মধ্যপ্রদেশের তিনটে যুগেরই আমরা এখানে পাচ্ছি, প্রাচীন প্রস্তর যুগ, প্রস্তর যুগ এবং তিনটে যুগেরই আমরা হদিশ পাচ্ছি মধ্যপ্রদেশের বেলান উপত্যকায়। এবং সোহান উপত্যকা, যেটা প্রস্তর যুগে, যেটা একটা জয়েন্ট গেল এই প্রথম, সেটা হচ্ছে সোহান উপত্যকা পশ্চিম পাঞ্জাবে। ঠিক আছে, প্রস্তর যুগে চলে আসছে আমরা মেসোলিথিক এজ। এই প্রস্তর যুগে ক্ষুদ্রাস্ত যুগ হিসেবে চিহ্নিত করা হয়। ক্ষুদ্রাস্ত মাইক্রোলিথিক্স, ছোট পাথরের তৈরি তীক্ষ্ণ ও ধারালো অস্ত্র, এই ক্ষুদ্রাস্ত, এইটা আপনি প্রস্তর যুগে পেতে পারি। কার্লাইল বিন্দু পর্বতের গুহার মধ্যে প্রথম ক্ষুদ্রাস্ত ভারতের আবিষ্কার করেন। কার্লাইল বিন্দু পর্বতের গুহার মধ্যে প্রথম ক্ষুদ্রাস্ত কার্লাইল উনি প্রথম বিন্দু পর্বতের গুহার মধ্যে প্রথম ক্ষুদ্রাস্ত আবিষ্কার করেন। এই ক্ষুদ্রাস্ত, যেটা তখন বোঝা যাচ্ছে যে ক্ষুদ্রাস্ত এখানে আবিষ্কার করেছে। ক্ষুদ্রাস্ত আবিষ্কার করতে প্রস্তর যুগের একটা চিহ্ন পাওয়া গেছে। এই যেহেতু প্রস্তর যুগে আমরা কি বলি? ক্ষুদ্রাস্ত যুগ। এই যুগে ক্ষুদ্রাস্ত যুগ হিসেবে চিহ্নিত করা হয়। ক্ষুদ্রাস্ত ছোট পাথরের তীক্ষ্ণ ধারালো অস্ত্র। কার্লাইল বিন্দু পর্বতের গুহার মধ্যে প্রথম ক্ষুদ্রাস্ত ভারতের মধ্যে আবিষ্কার করেন। অস্ত্র কী কী পাওয়া যাচ্ছে? বর্ষাফল ও ক্ষুদ্রাস্ত কর্তনী দেখা যায়। ওকে, মধ্যপ্রস্তর যুগ। এবার আমরা স্থানগুলো দেখি। দেখো, স্থান তো একটা মোটামুটি আমরা মধ্যপ্রদেশের কাছাকাছি একটা স্থান আমরা কমন ওখানে পাচ্ছি। আরও কোথায় কোথায় কী পাওয়া যাচ্ছে আমরা দেখছি এখন। আচ্ছা, রাজস্থানের কোথায় কোথায় এই যে কোথায় কোথায় আমরা পেতে চলেছি এই স্থানটা, সেটা হচ্ছে রাজস্থানের বাগর, মধ্যপ্রদেশের আদমগ্রাম এ গরু ভেড়ার মতো প্রাণীকে গৃহপালিত করার প্রচেষ্টা দেখা যায় এই যুগে। স্থান কোথায়? পাঁচমারি, ভীমবেটকা মধ্যপ্রদেশ। পাথরের গুহচিত্র যেখানে আছে লংঘাঞ্জ হচ্ছে গুজরাট। এখানে আমরা মধ্যপ্রস্তর যুগের
উপকরণগুলি এগুলি আমরা এখানে খুঁজে পাচ্ছি। কি বেশি মধ্যপ্রস্তর যুগের কী ধরনের অস্ত্রের জন্য ফেমাস? ক্ষুদ্রাস্ত্র অস্ত্রের জন্য মধ্যপ্রস্তর যুগের এই সময়কালটা ফেমাস হচ্ছে। এবং কোথায় কোথায় পাওয়া যাচ্ছে? রাজস্থানের বাগড়, মধ্যপ্রদেশের আদমগ্রাম। এখানে কি দেখা যাচ্ছে? রাজস্থানের বাগড়, মধ্যপ্রদেশের আদমগ্রামে গরু ও ভেড়ার মতো প্রাণীকে গৃহপালিত করার প্রচেষ্টা দেখা যাচ্ছে এই যুগে। কোথায় পাওয়া যাচ্ছে? মধ্যপ্রস্তর যুগের আমরা এটা কোথায় পাচ্ছি? ঐতিহাসিক উপাদানগুলো সেগুলো হচ্ছে পাঁচমারি, ভীমবেটকা মধ্যপ্রদেশ, পাথরের গোচিত্র দেখা যাচ্ছে লংঘাজ হচ্ছে গুজরাট। নবপ্রস্তর যুগ, এবার আমরা আসছি নবপ্রস্তর যুগ, নিওলিথিক এজ। এই যুগে মানুষ শিকার ও খাদ্য সংগ্রাহকের পরিবর্তে খাদ্য উৎপাদক হয়ে ওঠে। এতক্ষণ মানুষ কী ছিল? আমরা প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগের 3টে পার্ট পড়লাম: প্রাচীন প্রত্নপ্রস্তর যুগ, মধ্য প্রত্নপ্রস্তর যুগ এবং উচ্চ প্রত্নপ্রস্তর যুগ। এই 3টে পার্ট পড়লাম। 3টে পার্ট যেখানে মধ্যপ্রদেশের বেলান উপত্যকাটা কমন ছিল। প্রথম প্রাচীন প্রত্নপ্রস্তর যুগে যেটা আমরা পেরেছি, যেখানে নর্মদা নদীর কাছে আমরা কিছু পাচ্ছি, ওখানে 1.4 মিলিয়ন মিলিয়ন লক্ষ বছর আগের মানুষের প্রোমোকিটাস, ওখানকার ইয়েটা পাচ্ছি আমরা, ওইখানকার মানুষের তারপরে প্রাচীন প্রত্নপ্রস্তর যুগের মধ্যে পড়ছে প্রাচীন প্রত্নপ্রস্তর যুগ। সেখানে আমরা কী কী দেখলাম? এখানে হচ্ছে অস্ত্র, কুঠারি, চাচনি, এগুলো বেলান উপত্যকাটা কমন। আমি বলে দিচ্ছি, মধ্যপ্রদেশে বেলান উপত্যকাটা কমন। ভীমবেটকা মধ্যপ্রদেশ, সিংভূম ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ বাজারে সোন নদীর কাছাকাছি অঞ্চল দ্বারা পটোয়ার মালভূমি। এই সোন নদীর কাছে যে ইয়েটা পাওয়া যাচ্ছে সেটা আবার মধ্যপ্রস্তর যুগেরও পাওয়া যাচ্ছে। বেলান উপত্যকা প্যালিওলিথিক, মেসোলিথিক ও নিওলিথিক এজের পরপর পর্যায়ে পাওয়া যায়। মধ্যপ্রস্তর যুগে আমরা অস্ত্র দেখছি, স্বল্প পদার্থের অস্ত্র, চাচনি, তিক্টাডোর। এটা কোথায় পাওয়া যায়? সোন নর্মদা তুঙ্গভদ্রা উপত্যকায় মূলত দেখা যায়। সোন একটা আছে, সোনটা তাহলে কমন হয়ে গেল। প্রাচীন প্রত্নর সাথে মধ্য প্রত্নর সাথে সোনটা কমন হয়ে গেল। সোন নদীর উপত্যকা পাওয়া যাচ্ছে। আর মধ্যপ্রস্তর যুগে আছে তুঙ্গভদ্রা নদী আর নর্মদা নদী। উচ্চ প্রত্নপ্রস্তর যুগে সেই বেলান উপত্যকা পাচ্ছি। এখানে কি যে আধুনিক মানুষের উদ্ভব হচ্ছে, এই উচ্চ প্রত্নপ্রস্তর যুগেই আমরা আধুনিক মানুষ পেয়ে যাচ্ছি, হোমোসেপিয়েন্স যেটাকে বলছে। এই উচ্চ প্রত্নপ্রস্তর যুগে আমরা হোমোসেপিয়েন্স বা আধুনিক মানুষের একটা আধুনিক মানুষ প্রথম পাচ্ছি। এখানে যে স্থান হচ্ছে সোহান উপত্যকা, উত্তর পশ্চিম প্রদেশ, পাঞ্জাব অঞ্চল। এই জায়গাটা বেলান উপত্যকা, মধ্যপ্রদেশ। আর তিরামপক্কম তামিলনাড়ু। বেলান উপত্যকা হাড়ের তৈরি মাদার গডেস। বেলান উপত্যকায় উচ্চ প্রত্নপ্রস্তর যুগের হাড়ের তৈরি মাদার গডেস মানে কি মাতৃদেবীর মূর্তি পাওয়া গেছে। এবার মধ্যপ্রস্তর যুগে আমরা ক্ষুদ্রাস্ত যুগ বলে বুঝতে, ক্ষুদ্রাস্ত বলছে ছোটো পাহাড়ের তৈরি এগুলো। কাল্লাইয়ের বিন্ধ্য পর্বতের গুহার মধ্যে ক্ষুদ্রাস্ত, যদি বলে ক্ষুদ্রাস্ত কোথায় আবিষ্কার হয়েছে তখন বুঝতে হবে কাল্লাইল বলে একজন কোনো আর্কিটেক্ট এই ধরনের আমার হিস্টোরিয়ান, উনি বিন্ধ্য পর্বতের গুহার মধ্যে প্রথম ক্ষুদ্রাস্ত আবিষ্কার করেছিলেন। এগুলো দেখা যায় ক্ষুদ্রাস্ত। আর মধ্যপ্রস্তর যুগের যে আমাদের সিস্টেমটা সেটা কোথায়? রাজস্থানের বাগড়, মধ্যপ্রদেশের আদমগ্রাম। গরু বা ভেড়ার মতো প্রাণীকে এখানে গৃহপালিত করার প্রচেষ্টা দেখাচ্ছে এই যুগে। মধ্যপ্রস্তর যুগের স্থানটা কোথায়? পাঁচমারি, ভীমবেটকা মধ্যপ্রদেশ, যেখানে গুহচিত্র বিখ্যাত। লংঘাজ হচ্ছে গুজরাট। এবার হচ্ছে নবপ্রস্তর যুগের মেইন কথা হচ্ছে মানুষ খাদ্য সংগ্রহের পরিবর্তে, আগে তো মানুষ খাদ্য সংগ্রহ করতে মারছে, শিকারই ছিল মানুষ, ঠিক আছে। তারপরে এইবার খাদ্য সংগ্রহ করে খাদ্য উৎপাদন কী করে খাবারটা তৈরিও করা যায় সেই বিষয়ে মানুষ ভাবছে নবপ্রস্তর যুগে। এই যুগে মানুষ শিকার ও খাদ্য সংগ্রহের পরিবর্তে খাদ্য উৎপাদন, তাহলে নতুন প্রথম আধুনিক মানুষের উদ্ভব তাহলে উচ্চ প্রত্নপ্রস্তর যুগে। ওকে, এই যুগে মানুষ শিকার ও খাদ্য সংগ্রহের পরিবর্তে খাদ্য উৎপাদক হয়ে ওঠে। স্যার জন লুবক প্রথম নব্যপ্রস্তর কথাটি উচ্চারণ করেন। তাহলে নবপ্রস্তর কথাটি প্রথম উচ্চারণ কে করেছে? স্যার জন লুবক। মূল বৈশিষ্ট্য এখানে পালিশ করা অত্যন্ত ধারালো পাথরের অস্ত্র। কৃষিকাজের সূত্রপাত এই যুগে হচ্ছে নবপ্রস্তর যুগে। চাকা আবিষ্কার হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, চাকা আবিষ্কার হচ্ছে নবপ্রস্তর যুগে। আগুনের ব্যাপক ব্যবহার শুরু হচ্ছে, ব্যাপকভাবে পশুপালন শুরু হচ্ছে। এই জন্য গর্ডন চাইল্ড এই যুগে নিওলিথিক রেভলিউশন বলেছেন। নিওলিথিক রেভলিউশন নবপ্রস্তর যুগে কে বলেছেন? স্যার গর্ডন চাইল্ড। এই যুগে মাটির বাসন তৈরির কাজ শুরু হয়, এগুলিকে পোড়ানো হতো এবং কালো ও লাল রঙে রাঙানো হতো। এই যুগে কী করা হচ্ছে? এই যুগে
তাহলে স্যার গর্ডন স্যার কী বলছেন, এই নব্য প্রস্তর যুগের রেভলিউশন বলেছেন, নিউলিথিক রেভলিউশন। এই যুগে মাটির বাসন কার্য তৈরি শুরু, যেগুলো পোড়ানো হতো এবং কালো লাল রঙে রাঙানো হতো। উল্লেখযোগ্য সভ্যতা হলো মেহেরগড় সভ্যতা, 7000 খ্রিস্টপূর্ব। এই নববস্ত্র যুগের একটা উল্লেখযোগ্য সভ্যতা হচ্ছে মেহেরগড় সভ্যতা, 7000 খ্রিস্টপূর্বাব্দ। বালুচিস্তানের বোলান গিরিপথে যে ধ্বংসাবশেষ পাওয়া গেছে, বালুচিস্তানে সেখানে বোলান গিরিপথ আছে, সেখানে ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এখানে কৃষিকাজের প্রথম সূত্রপাত হচ্ছে। 300টি পরিবারও বাড়ি নিয়ে এই গ্রাম্য সভ্যতা করেছে। কটি পরিবার বাড়ি ছিল এই যে এই গ্রাম্য সভ্যতা করে? 300টি পরিবার। স্থান কোথায়? বুরজাহম, গাফ করাল হচ্ছে কাশ্মীর, দাউজালি হাডিং হচ্ছে আসাম। এইখানে নবপ্রস্তর যুগের আমরা প্রমাণগুলো পাচ্ছি। নবপ্রস্তর যুগের নিদর্শন ভারতে প্রথম আবিষ্কার করেন লে মুশির। এবার ভারতে এগুলো তো আমরা যেটা বুরজাহম কোথায়? বাইরের দেশে, বাইরের মানে ভারতবর্ষের বাইরে। গাফ করাল কাশ্মীর, দাউজালি হাডিং আসাম। এবার ভারতে প্রথম আবিষ্কার করছে, ভারতে প্রথম আবিষ্কার করছে নবপ্রস্তর যুগের নিদর্শন ভারতে প্রথম আবিষ্কার করেন লে মুশিয়ের। নবপ্রস্তর যুগের কৃষিকাজের অস্তিত্ব প্রথম খুঁজে পাওয়া গেছে নাল নামক স্থানে। নবপ্রস্তর যুগে যে কৃষিকাজ যে হচ্ছে তার একটা যে প্রমাণ আছে, সেটা নাল নামক স্থানে পাওয়া গেছে। ভারতের নবপ্রস্তর যুগের প্রথম আবিষ্কৃত স্থান হচ্ছে লিঙ্গারুর। এটা ইম্পর্টেন্ট হতে পারে। ভারতের নবপ্রস্তর যুগের প্রথম আবিষ্কৃত স্থান হচ্ছে লিঙ্গারুর। বুরজাহম বিখ্যাত ছিল কূপঘরের জন্য। বুরজাহম কিসের জন্য বিখ্যাত ছিল? কূপঘরের জন্য। এখানে কুকুরের সাথে মানুষের সমাধি পাওয়া গেছে। এই বুরজাহমেই কুকুরের সাথে মানুষের সমাধি কোথায় পাওয়া গেছে? বুরজাহমে। House burials were found from Uliri in Almora. আলমোড়ার উলেরি থেকে হাউস বুরিয়াল যেগুলো আছে না, হাউস বুরিয়াল বলছে মৃতদেহর যে সৎকার, সেই জিনিসটা পাওয়া যাচ্ছে। সেনোয়ার হচ্ছে বিহার, নবপ্রস্তর যুগে হাড়ের অস্ত্র পাওয়া গেছে। সেনোয়ার হচ্ছে বিহারে, সেখানে নবপ্রস্তর যুগে হাড়ের অস্ত্র পাওয়া যাচ্ছে। কোল্ডি অঞ্চলে ধান চাষের অস্তিত্ব পাওয়া যায় এবং উচ্চ, মধ্য, নব্য তিনটি প্রস্তর হদিশ পাওয়া যায়। কোল্ডি অঞ্চলে ধান চাষের অস্তিত্ব পাওয়া গেছে এবং উচ্চ, মধ্য, নব্য তিনটি প্রত্নস্তরের হদিশও পাওয়া গেছে। চোপ্পুর নিবান নামক স্থানে পৃথিবীর প্রথম বাসনপত্র তৈরির নিদর্শন পাওয়া যায়। তাহলে পৃথিবীর প্রথম বাসনপত্র তৈরি চোপ্পুর নিবান নামক স্থানে। ভারতের বিন্দু পর্বতের উত্তরাংশ এবং নর্মদা উপত্যকার বোলন উপত্যকায় প্রাচীন, মধ্য, নব্য স্তর এই 3 সংস্কৃতির নিদর্শন পাওয়া যায়। তাহলে ভারতের বিন্দু পর্বতের উত্তরাংশ এবং নর্মদা নদী উপত্যকার বেলান উপত্যকা, মধ্যপ্রদেশের প্রাচীন, মধ্য, নব্য স্তর এই 3 সংস্কৃতির নিদর্শন পাওয়া গেছে। মধ্যপ্রদেশে অমরকণ্টক যে মালভূমি, সে মানে পর্বত, সেখান থেকে আমাদের নর্মদা নদীটা বেরিয়েছে এবং বেরিয়ে ওখান থেকে মহারাষ্ট্রের মধ্যে দিয়ে গিয়ে সে পড়েছে, আরব সাগরে পড়েছে। তাহলে কোল্ডিহা অঞ্চলে ধান চাষের অস্তিত্ব পাওয়া যায় এবং উচ্চ, মধ্য, নগ্ন 3টি প্রস্তরের হদিশ পাওয়া যায়। চোপ্পুর নিবান নামক স্থানে পৃথিবীর প্রথম বাসনপত্র তৈরির নিদর্শন পাওয়া যায়, যেটা বলছিলাম। চোপ্পুর নিবান নামক স্থানে পৃথিবীর প্রথম বাসনপত্র। এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হতেই পারে যে কোথায় বাসনপত্র তৈরির নিদর্শন প্রথম পাওয়া যায়, সেটা হচ্ছে চোপ্পুর নিবান নামক স্থানে। ভারতের বিন্দু পর্বতের উত্তরাংশ এবং নর্মদা উপত্যকার বেলান উপত্যকা যেটা হচ্ছে মধ্যপ্রদেশে, এবং বিন্দু পর্বতের উত্তরাংশ নর্মদা বেলান উপত্যকায় প্রাচীন, মধ্য, নব্য 3 সংস্কৃতিরই নিদর্শন এখানে পাওয়া যাচ্ছে। এবার হচ্ছে বৃহৎ প্রস্তর সংস্কৃতি, মেগালিথিক কালচার। নবপ্রস্তর যুগে মৃতদেহ সমাহিত করার পর অনেক সময় বৃহৎ আকৃতির প্রস্তরখণ্ড দ্বারা সমাধিক্ষেত্র তৈরি করা হতো। নবপ্রস্তর যুগে মৃতদেহ সমাহিত করার পর অনেক সময় বৃহৎ আকৃতির প্রস্তরখণ্ড দ্বারা সমাধিক্ষেত্র তৈরি করা হতো। এগুলি বিভিন্ন নামে পরিচিত, যথা মেনহির, ঠিক আছে, ডলমেন ইত্যাদি। তাহলে নবপ্রস্তর যুগে মৃতদেহ সমাহিত করার পর অনেক সময় বৃহৎ আকৃতির প্রস্তরখণ্ড দ্বারা সমাধিক্ষেত্র তৈরি করা হতো। নবপ্রস্তর যুগে মৃতদেহ সমাহিত করার পর অনেক সময় বৃহৎ আকৃতির প্রস্তরখণ্ড দ্বারা সমাধিক্ষেত্র তৈরি করা হতো। এগুলি বিভিন্ন নামে
পরিচিত ছিল, বিভিন্ন নামে পরিচিত ছিল। এই বৃহৎ প্রস্তর খণ্ড দ্বারা সমাধিগুলো তৈরি করাতে এগুলি বিভিন্ন নামে পরিচিত, যথা মেনহির এবং ডলমেন। ধাতুর যুগ, তাম্রপ্রস্তর যুগ চালকলা থেকে 1800 থেকে 1000 বেশি। এবার কি চলে এসছে, আমরা এগুলো সব পড়ে নিলাম। প্রস্তর যুগের কেস আমাদের পুরো শেষ হলো। এবার আমরা ঢুকছি ধাতুর যুগে। ধাতুর যুগেরও 3টে পয়েন্ট আছে। আমরা ওখানে কতদূর শেষ করেছিলাম, যেটা নব্যপ্রস্তর যুগ, সেটা আমরা করেছিলাম 2 থেকে 3 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ থেকে 9000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আমরা দেখেছিলাম প্রাচীন প্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগ হচ্ছে 9000 থেকে 4000, আর নব্যপ্রস্তর যুগ হচ্ছে 4000 থেকে 1800 খ্রিস্টপূর্বাব্দ। এটা হচ্ছে নব্যপ্রস্তর যুগ। এবার ধাতুর যুগ 1800 পর থেকে শুরু হচ্ছে। ধাতুর যুগের মধ্যে 3টে পয়েন্ট আছে। একটা হচ্ছে তাম্রপ্রস্তর যুগ, লৌহ যুগ এবং তাম্রপ্রস্তর যুগ এবং লৌহ যুগ। ধাতুর যুগের মধ্যে দুটো ঢুকছে, তাম্রপ্রস্তর যুগ এবং লৌহ যুগ। তাম্রপ্রস্তর যুগ যেটাকে বলছে চালকোলা থেকে, যেটা হচ্ছে 1800 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, এবং লৌহ যুগ 1000 থেকে আজ পর্যন্ত যেটা চলছে সমগ্রটাই লৌহ যুগের মধ্যে ধরা হচ্ছে। তাহলে তাম্রপ্রস্তর যুগ যেটা হচ্ছে চালকোলা থেকে 1800 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, এবং লৌহ যুগ হচ্ছে 1000 থেকে টিল টুডে, মানে এখনো অবধি সেটা চলছে। 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে লৌহ যুগ এখনো চলছে। তাম্রপ্রস্তর যুগের মূল বৈশিষ্ট্য ছিল পাথরের সাথে তামা ও ব্রোঞ্জের ব্যাপক ব্যবহার শুরু হয়। পাথরের সাথে সাথে শুরু হচ্ছে তামা ও ব্রোঞ্জের ব্যাপক ব্যবহার। এখানে পাথরের সাথে সাথে তামা ব্রোঞ্জের ব্যাপক ব্যবহার শুরু হচ্ছে। ঝুম চাষের সূত্রপাত হচ্ছে এই তাম্রপ্রস্তর যুগে। ঝুম চাষের সূত্রপাত, যেটা মানে কি আমরা চা চাষ করার জন্য যেটা বলে যে মানে পাহাড়ের গায়ে, হ্যাঁ, মানে খাঁজ কেটে কেটে ওইখানে যে চাষটা করা হচ্ছে সেটা হচ্ছে ঝুম চাষ। এবং রঙিন মৃৎপাত্রের ব্যবহার এটাও শুরু হচ্ছে তাম্রপ্রস্তর যুগে। ঠিক আছে, তাহলে তাম্রপ্রস্তর যুগে কী শুরু হচ্ছে, পাথরের সাথে সাথে তামা ও ব্রোঞ্জ মিশিয়ে যে ব্যাপক ব্যবহার শুরু হচ্ছে তামা ও ব্রোঞ্জের। ঝুম চাষ শুরু হচ্ছে রঙিন মৃৎপাত্র। কোথায় কোথায় দেখা যাচ্ছে এই তাম্রপ্রস্তর যুগ? আহর হচ্ছে রাজস্থান, দৈমাবাদ হচ্ছে মহারাষ্ট্র, মালব হচ্ছে গুজরাট। বৃহত্তম তাম্রপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে। সব থেকে বেশি তাম্রপ্রস্তর যুগের সভ্যতা আবিষ্কৃত হচ্ছে চম্বল নদী উপত্যকায়। সেখানে আমরা সব থেকে বেশি আমরা এই তাম্রপ্রস্তর যুগের সভ্যতা সেখানে সব থেকে বেশি আবিষ্কৃত হয়েছে। চম্বল নদীটা কোথায় আছে? চম্বল নদীটা আমরা পড়ছে নর্মদা নদীতে এসে, চম্বল নদী ওই জায়গাটা এসে মিশছে, মানে চম্বল নদী। তো চম্বল নদী শুরু হচ্ছে মোটামুটি আমাদের গুজরাটের আশপাশ থেকে শুরু করে চম্বল, আর কিছুটা রাজস্থান পাচ্ছে এবং কিছুটা মধ্যপ্রদেশের মধ্যেও পাচ্ছে। এরকম জায়গায় চম্বল নদীটা আছে। তো চম্বল নদী উপত্যকায় সব থেকে বেশি তাম্রপ্রস্তর যুগের সভ্যতা আবিষ্কৃত হয়েছে। মধ্যপ্রস্তর সংস্কৃতির যে স্থানে সম্পূর্ণভাবে আবিষ্কৃত হয়েছে তা হলো বাগর। মধ্যপ্রস্তর সংস্কৃতির যে স্থানটি সম্পূর্ণভাবে আবিষ্কৃত হয়েছে মধ্যপ্রস্তর সংস্কৃতি, সেটা হচ্ছে বাগর। এটা হচ্ছে রাজস্থান। মধ্যপ্রস্তর যুগে হরিণের ছবি সব থেকে বেশি অঙ্কিত হয়েছিল। তাহলে মধ্যপ্রস্তর যুগে হরিণের ছবি সব থেকে বেশি অঙ্কিত হয়েছিল। ধান চাষ ছিল পূর্ব ভারতের নব্যপ্রস্তর যুগের মূল বৈশিষ্ট্য। নব্যপ্রস্তর যুগের মূল বৈশিষ্ট্য ধান চাষ, সেটা হচ্ছে আমাদের পূর্ব ভারতে, যেগুলো আমাদের পশ্চিমবঙ্গ পড়ছে এবং অন্যান্য যে পূর্ব ভারতের যে দেশগুলো সেগুলো পড়ছে। মৃৎপাত্রগুলিকে রং, মুদ্রণ ও অলঙ্কারের উপর ভিত্তি করে মোট 4 ভাগে ভাগ করা হয়। মৃৎপাত্রেরও 4টে ভাগ আছে। মৃৎপাত্রকে রং, মুদ্রণ, 4টে ভাগে ভাগ করা হচ্ছে। কারণ সব কালচার তো এক যুগে হয়নি, মানে কি আলাদা আলাদাভাবে কালচারগুলো মানে বিস্তার লাভ করছে। কোনো যুগে হয়তো রঙের কারুকাজ, আমরা রঙের ব্যবহারটা দেখতে পাচ্ছি, কোনো যুগে কারুকাজের ব্যবহারটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, অলঙ্করণ দেখতে পাচ্ছি। এইভাবে রং, মুদ্রণ, অলঙ্কারের উপর ভিত্তি করে মোট 4 ভাগে এই মৃৎপাত্রকে ভাগ করা যাচ্ছে। তাম্রবন যুগের মৃৎপাত্র আর লৌহ যুগের মৃৎপাত্র। আমরা ধাতুর দুটো যুগ পড়লাম। তাম্রপ্রস্তর যুগের একটা সভ্যতা, আর তাম্রপ্রস্তর যুগের একটা সভ্যতা, একটা লৌহ যুগের সভ্যতা। লৌহ যুগের সভ্যতাটা টিল টুডে 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু হয়েছে এবং এখনো অবধি চলছে। তাম্রপ্রস্তর যুগের সভ্যতা 1800 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ চলেছে। এখন মৃৎপাত্রের আমরা 4 ভাগে ভাগ করছি। তাম্রবন যুগের মৃৎপাত্র, লৌহ যুগের মৃৎপাত্র। ঠিক আছে, ব্রোঞ্জ যুগের মৃৎপাত্র একটা হচ্ছে, সেটা হচ্ছে কমলা এবং লাল রঙের মৃৎপাত্র, সেটা হচ্ছে তাম্র। তারপরে হচ্ছে আর একটা হচ্ছে কালো।
ঠিক আছে, কমলা আর কালো, ঠিক আছে। এটা বলছে ওচেরি কালার্ড পটারি, OCP, অচরি কালার্ড পটারি, এবং ব্ল্যাক এবং রেড ওয়্যার, ঠিক আছে, ব্ল্যাক কালো এবং লালের মিলিয়ে একটা, এবং একটা হচ্ছে কমলা লাল একটা, কালো লাল একটা, ঠিক আছে। কালো লালের মধ্যে দুটো আছে, একটা হচ্ছে প্রিন্টেড এবং হচ্ছে কি পলিশড। কালো লালের মধ্যে একটা হচ্ছে প্রিন্টেড আর একটা হচ্ছে পলিশড। প্রিন্টেড যেটা কালো লালের মধ্যে, সেটা হচ্ছে মানে কি, তাহলে বোঝা কালো লাল স্বাভাবিকভাবে এটা একটা পুরানো মাটি, তা সেটার মধ্যে পলিশড হচ্ছে মানে প্রিন্টেড একটা আছে আর একটা হচ্ছে পলিশডটা এবার আমরা ডিটেলস পড়বো। ঠিক আছে, অর্চি কালার্ড পটারি উত্তরপ্রদেশের বদাউন ও বিজানোর নামক স্থানে প্রথম আবিষ্কৃত হয়। উত্তরপ্রদেশের বদাউন এবং বিজানোর হচ্ছে রাজস্থান, বিজানোর নামক স্থানে প্রথম আবিষ্কৃত হচ্ছে এই ধরনের মানে লাল কমলা যে পটারি, সেটা আবিষ্কৃত হচ্ছে। মৃৎপাত্র রং ছিল কমলা ও লাল। খ্রিস্টপূর্ব 2000 থেকে 1500 অব্দে এই সংস্কৃতি বর্তমান ছিল। এরপর শুরু হয় ব্ল্যাক এবং রেড ওয়্যার মৃৎপাত্র, ঠিক আছে। খ্রিস্টপূর্ব 2000 থেকে 1500 থেকে, তাহলে এটা কোন সময় প্রায় হচ্ছে? এটা হচ্ছে আমাদের মোটামুটি নব্যপ্রস্তর যুগের এই টাইমটাই আমরা এটা দেখতে পাচ্ছি। 1500 অব্দ মোটামুটি আমরা নব্যপ্রস্তর যুগ পার করে এই লৌহ যুগের সময়কাল অবধি দেখতে পাচ্ছি। মোটামুটি আমাদের নব্যপ্রস্তর যুগে এটা আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে চালু হয়ে গেছিলো। এরপর 2000 থেকে 1500 অব্দি চললো, এবং তারপর হচ্ছে ব্ল্যাক এবং রেড। এই মৃৎপাত্র প্রথম আবিষ্কৃত হয় উত্তরপ্রদেশের অতিরঞ্জি খেদা অঞ্চলে। এই যে ব্ল্যাক এবং রেড যেটা, সেটা আমাদের প্রথম আবিষ্কৃত হচ্ছে উত্তরপ্রদেশের অতিরঞ্জি খেদা। উত্তরপ্রদেশের অতিরঞ্জি খেদা বলে একটা অঞ্চল আছে, সেইখানে এই লাল কালো এবং লালের যে পোড়ামাটির কাজ, সেটা হচ্ছে এইখানে চলো। ঋগ্বৈদিক যুগের সূচনা পর্যন্ত এই সংস্কৃতি বর্তমান ছিল। ঋগ্বৈদিক যুগের সূচনা অবধি, তার আগে অবধি এই ধরনের সংস্কৃতি বর্তমান ছিল। মৃৎপাত্রের ভিতরের দিক ছিল কালো রঙের, মৃৎপাত্রের ভিতরের দিক ছিল কালো রঙের, বাইরের দিকে লাল রঙের রয়েছে। তাহলে মৃৎপাত্রের যে ভিতরের দিকটা, সেটা হচ্ছে কালো রঙের, আর বাইরের দিকটা লাল রঙের রঞ্জিত। বিহার ও পশ্চিমবঙ্গে এই ধরনের মৃৎপাত্রের নিদর্শন আমাদের বিহার ও পশ্চিমবঙ্গে এই ধরনের মৃৎপাত্র আবিষ্কৃত হয়েছে। প্রিন্টেড গ্রে ওয়্যার, মানে প্রিন্টেড বলতে কি, এই যে কালো এবং লালের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে প্রিন্টেড, একটা হচ্ছে পলিশড। প্রিন্টেড গ্রে ওয়্যার সেটা হচ্ছে লৌহ যুগের বা ঋগ্বেদিক যুগের সূচনায় মৃৎশিল্পের নিদর্শন পাওয়া যায়। মৃৎপাত্র উচ্চ উষ্ণতায় পুড়ে ধূসর বর্ণ করে দেয়, তারপরে কালো রঙের আস্তরণ। প্রথমে আগে ধূসর বর্ণের করা হতো উচ্চ উষ্ণতা পুড়িয়ে, তারপরে থাকতো কালো বর্ণের আস্তরণ। এবং পলিশড কি বলছে, মূলত 700 থেকে 200 খ্রিস্টপূর্বে সংস্কৃতি বর্তমান ছিল, ঠিক আছে। 700 থেকে 200 খ্রিস্টাব্দে সংস্কৃতি বর্তমান ছিল, অর্থাৎ লৌহ যুগের নগর কেন্দ্রিক সভ্যতার অস্তিত্ব, মানে লৌহ যুগের মধ্যে এটা পড়ছে। তাহলে লৌহ যুগের নগর কেন্দ্রিক সভ্যতার অস্তিত্ব পরিলক্ষিত হচ্ছে। পলিশড, এটা ছিল উচ্চ শ্রেণীর বিত্তবান ব্যক্তিদের ব্যবহার। পলিশড জিনিসটা কি, বিত্তবান ব্যক্তিদের ব্যবহারের জন্য, সুতরাং তখনকার সেম কেস, এটি ছিল উচ্চ শ্রেণীর বিত্তবান ব্যক্তিদের ব্যবহারের জন্য। বাগড়টা কোথায়? রাজস্থান। বাগড় এবং আদমগড় বন্য পশুকে গৃহপালিত করার প্রথম নিদর্শন পাওয়া গেছে। বাগড় এবং আদমগড়ে কী হচ্ছে, বন্য পশুকে গৃহপালিত করার প্রথম নিদর্শন এখানে পাওয়া যাচ্ছে। আমরা কোথায় কোথায় দেখতে পাচ্ছি? বাগড় এবং আদমগড়। বাগড় কোথায়? রাজস্থানে। বাগড় এবং আদমগড়ে আমরা প্রথম এটা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের আদমগ্রাম। এই আদমগ্রাম, এটা হচ্ছে মধ্যপ্রদেশ, এবং রাজস্থান হচ্ছে বাগড়। এই দুটো জায়গায় আমরা মোটামুটি বন্য পশুকে গৃহপালিত করার যে প্রথম নিদর্শন, এই রাজস্থান এবং মধ্যপ্রদেশের, রাজস্থানের হচ্ছে বাগড় এবং মধ্যপ্রদেশের হচ্ছে আদমগড় জেলায় দেখা যাচ্ছে। অতিরঞ্জি খেদা মধ্যপ্রদেশের অতিরঞ্জি খেদা বিভাগে পড়েছি আমরা। অতিরঞ্জি খেদা উত্তরপ্রদেশের অতিরঞ্জি খেদা। এখানে ব্ল্যাক এবং কালো, লালের যেটা আছে, কালোটা হচ্ছে মৃৎপাত্রের ভেতরের দিকে এবং লালটা হচ্ছে মৃৎপাত্রের বাইরের দিকে। অতিরঞ্জি খেদা উত্তরপ্রদেশ। এখানে রঙিন বস্ত্রের সন্ধান পাওয়া গেছে। উত্তরপ্রদেশের কালী নদীর তীরবর্তী স্থানে অবস্থিত। আলেকজান্ডার কানিংহাম 1862 সালে প্রথম আলেকজান্ডার কানিংহাম 1862 সালে প্রথম অঞ্চলটি আবিষ্কার করে। অঞ্চলটি কোথায় আছে? উত্তরপ্রদেশের অতিরঞ্জি খেতে এবং কালী নদীর তীরবর্তী অঞ্চলে। কালী থেকেই ক্যানিংহাম রিলেট করে দিলাম একটা নামকে, কালী থেকে কানিংহাম। কালী নদীর তীরবর্তী স্থানে যদি পাওয়া যায়, তাহলে কালী থেকে কানিংহাম 1862 সালে আলেকজান্ডার কানিংহাম এই অঞ্চলটি আবিষ্কার করেছিল। উত্তরপ্রদেশের অতিরঞ্জি খেতে কালী নদীর তীরবর্তী অঞ্চল, মানে বস্ত্র, রঙিন বস্ত্র। সিন্ধু নদ ও তার উপনদীগুলির উভয় তীরে খ্রিস্টপূর্ব 3000 অব্দে যে তাম্রবর্ণ যুগে নগর কেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল, তা সিন্ধু সভ্যতা নামে পরিচিত। সিন্ধু সভ্যতা বলতে সিন্ধু নদ তার উপনদীগুলির উভয় তীরে। তাহলে সিন্ধু নদী আমরা দেখতে পাচ্ছি,
ম্যাপটাকে আমরা দেখতে পাচ্ছি সিন্ধু নদী, যদি আমরা ভালো করে দেখি তাহলে ম্যাপটা আমরা ভালো করে আরব সাগরে পড়ছে সিন্ধু নদীর উপর নদী কী বলে যে মানস আছে, বিতস্তা আছে, ঠিক আছে, ইরাবতী বা রাবি, চন্দ্রভাগা, এগুলো সব সিন্ধু নদীতে এসে মিশে, মানে সিন্ধুর উপনদীগুলো। চন্দ্রভাগা, ইরাবতী বা রাভি, হ্যাঁ, বিতস্তা, ঝিলাম বা বিতস্তা, এই ধরনের নদীগুলো এসে এসে সিন্ধু নদীতে মিশছে এবং সিন্ধু নদী এসে আরব সাগরে পড়ছে, ঠিক আছে। সিন্ধু নদ উত্তর উপনদীগুলির উভয় ধারে খ্রিস্টপূর্ব 3000 অব্দে যে তাম্রবর্ণ নিকটে নগর কেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল তা সিন্ধু সভ্যতা নামে পরিচিত। এই সময়কে প্রত্নতত্ত্ব ইতিহাসের যুগের প্রোটো হিস্টোরিক্যাল পিরিয়ড যুগের কাল বলে ধরা হয়। সভ্যতাভেদে সিন্ধু নদের পূর্ব ও দক্ষিণ দিকে এই সভ্যতার অধিক বিস্তার লক্ষ্য করা যায়। বর্তমান কাল পর্যন্ত মোট 1022টি কেন্দ্রের অস্তিত্বের প্রমাণ মিললেও মাত্র 47 সম্পূর্ণ আবিষ্কার সম্ভব হয়েছে। এই সিন্ধু নদের যে আমরা বলছি যে সিন্ধু নদের পূর্ব ও দক্ষিণ দিকে এই সভ্যতার অধিক বিস্তার লক্ষ্য করা যায়। পূর্ব বলতে পূর্ব দিক এবং দক্ষিণ দিক, মানে সিন্ধু নদের পূর্ব দিক ও দক্ষিণ দিক, নট উত্তর পশ্চিম না, এই দিকটায় আমাদের পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে এই সভ্যতার অধিক বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। বর্তমান কাল পর্যন্ত মোট 1022টি কেন্দ্রের অস্তিত্বের প্রমাণ মিললেও মাত্র 97টি স্থানের সম্পূর্ণ আবিষ্কার সম্ভব হয়েছে। এই 1022টি কেন্দ্রের মধ্যে 404টি পাকিস্তানে, 616টি কেন্দ্র ভারতে অবস্থিত। এই 1022টি টোটাল কেন্দ্রের মধ্যে 404টি পাকিস্তানে আছে এবং 616টি কেন্দ্র ভারতে অবস্থিত, ঠিক আছে। বিস্তার 1350 × 1050 কিমি, আয়তন 6.8 থেকে 8 লক্ষ বর্গ কিমি। উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে নর্মদা নদীর অববাহিকা এবং পশ্চিমে বালুচিস্তান, পূর্বে উত্তরপ্রদেশের সভ্যতা পর্যন্ত আমরা সিন্ধু সভ্যতার বিস্তারটা বলছে। উত্তরে আমাদের ওই হিসাবটা মনে রাখতে অত দরকার নেই, বিস্তারটা মোটামুটি আমরা ধরে রাখবো। উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে নর্মদা নদীর অববাহিকা, এবং পশ্চিমে বালুচিস্তান থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত সভ্যতা বিস্তৃত ছিল। উত্তরতম স্থান ছিল মান্ডা, যেটা হচ্ছে জম্মু কাশ্মীর। উত্তরপ্রদেশের উত্তরতম স্থান কি ছিল? তাহলে সিন্ধু সভ্যতার উত্তরতম স্থান হচ্ছে মান্ডা, জম্মু কাশ্মীর। দক্ষিণতম স্থান হচ্ছে মালভান বা অথবা দৈমাদ, মহারাষ্ট্র। আমরা একটু আগে বললাম দৈমাদ, মহারাষ্ট্র, মালভান, দৈমাদ, মহারাষ্ট্র। পূর্বতম স্থান হচ্ছে আলমগীরপুর, যেটা উত্তরপ্রদেশের পশ্চিম ভাগটা হচ্ছে আলমগীরপুর পূর্বতম স্থান, উত্তরপ্রদেশের পশ্চিমভাগ, আর পূর্বতম স্থান উত্তরপ্রদেশ, এবং পশ্চিমতম স্থান হচ্ছে সুৎকাজন্ত বালুচিস্তান। এই হচ্ছে বিস্তার মোটামুটি। এছাড়া আফগানিস্তানের একটি সম্পূর্ণ বিচ্ছিন্ন কেন্দ্রের সন্ধান পাওয়া গেছে শর্তুঘাই। তাহলে আফগানিস্তানের যে সম্পূর্ণ বিচ্ছিন্ন কেন্দ্রের যে সন্ধান পাওয়া গেছে সিন্ধু সভ্যতার, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে শর্তুঘাই। আচ্ছা, ব্রোঞ্জ যুগে পৃথিবীর সর্বাধিক বিস্তৃত সভ্যতা হলো হরপ্পা সভ্যতা, 1350 × 1050, ঠিক আছে। হরপ্পা সভ্যতাই হচ্ছে সিন্ধু সভ্যতা আর কি। ব্রোঞ্জ যুগে পৃথিবীর সর্বাধিক বিস্তৃত সভ্যতা হচ্ছে ব্রোঞ্জ যুগে, তাম্রবর্ণ যুগে পৃথিবীর সর্বাধিক বিস্তৃত সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতাকে অনেকে সিন্ধু বা ঘাগড় হড়কা সভ্যতা বা সিন্ধু সরস্বতী সভ্যতা বলে বর্ণনা করে থাকে। সিন্ধু সভ্যতায় প্রথম আবিষ্কৃত স্থান হলো হরপ্পা, তাই একে হরপ্পা সভ্যতা বলা হচ্ছে। সিন্ধু সভ্যতায় সিন্ধু সভ্যতায় প্রথম আবিষ্কৃত স্থান কি? হরপ্পা। তাই এই সিন্ধু সভ্যতাকে অনেকে হরপ্পা সভ্যতা বলা হয়। 1921 সালে দয়ারাম সাহানি প্রথম আবিষ্কার করেন হরপ্পা সভ্যতা। এই সময় স্যার জন মার্শাল ছিলেন ASI আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার বিভাগের প্রধান। যদি 1826 ইংরেজি পর্যটক চার্লস ম্যাসন প্রথম এই অঞ্চলটির প্রাচীন সভ্যতার অস্তিত্বের ইঙ্গিত দেন, যা পরে কর্নেল আলেকজান্ডার বার্নেস দ্বারা সমর্থিত হয়। প্রথম 1826 সালে উনি একটা ইঙ্গিত দিয়েছিল চার্লস ম্যাসন, এবং ঠিক 5 বছর পরে আলেকজান্ডার বার্নেস, সেটা হচ্ছে অতিরঞ্জিত খেদা বলে। আলেকজান্ডার কানিংহাম তিনি হচ্ছে উত্তরপ্রদেশের অতিরঞ্জিত খেদা উদ্যোগে কালীমন্দির রঙিন বস্তুর সন্ধান, ওই যে 1882 ওই অঞ্চলটি। আর এটা হচ্ছে আলেকজান্ডার
বার্নেস 1831 দ্বারা উনি সমর্থন দিল। 1853-1857 সালে তৎকালীন বিখ্যাত প্রত্নতাত্ত্বিক আলেকজান্ডার কানিংহাম, দুজনের নামে কিন্তু আলেকজান্ডার, এখানে ভুলই যেতে পারে। আলেকজান্ডার বার্নেস একজন, আলেকজান্ডার কানিংহাম আরেকজন। আলেকজান্ডার কানিংহাম 1853-1857 সালে তৎকালীন বিখ্যাত প্রত্নতাত্ত্বিক কানিংহাম স্থান পরিদর্শন করেন। এই সময় হরপ্পা সভ্যতার ইট করাচি ও লাহোর রেলপথ নির্মাণের জন্য ব্যবহৃত হয়েছিল। 1853-1857 সালে তৎকালীন বিখ্যাত প্রত্নতাত্ত্বিক আলেকজান্ডার কানিংহাম এই স্থান পরিদর্শন করেন। সিন্ধু সভ্যতার এই স্থানগুলো, ঠিক আছে। এই সময় হরপ্পা সভ্যতার ইট করাচি ও লাহোর করাচি হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি আমরা ম্যাপে, করাচি ও লাহোর যে রেল হচ্ছিল, রেলপথ নির্মাণের জন্য ব্যবহৃত হয়েছিল। আলেকজান্ডার কানিংহাম ছিল আলেকজান্ডার ইন্ডিয়ার প্রথম অধিকর্তা। ইন্ডিয়ার প্রথম অধিকর্তা হচ্ছে আলেকজান্ডার কানিংহাম। সভ্যতার কালসীমা 3200 খ্রিস্টপূর্ব থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সভ্যতার বিস্তার লক্ষ্য করা যায়। রেডিও কার্বন ডেটিং 2300 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দের ভিতর পাওয়া যায়। রেডিও কার্বন ডেটিং আছে, সেখানে এই সভ্যতার বিস্তারের লক্ষ্য সীমা দেখাচ্ছে 2300 থেকে 1750। হরপ্পা সভ্যতাকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। প্রাক হরপ্পা, একটা হচ্ছে আর্লি হরপ্পা 3200 থেকে 2600, পরিপূর্ণ হরপ্পা ম্যাচিওর 2600 থেকে 1900 এবং উত্তর হরপ্পা 1900 থেকে 1300। তবে হরপ্পা সভ্যতার কালসীমা বলতে আমরা 2300 থেকে 1750 এইটাকেই নেব, যেটাকে আমরা কার্বন ডেটিংয়ে পাচ্ছি 2300 থেকে 1750। আচ্ছা, সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত মূল স্থানগুলির আমরা একটু বর্ণনা করি। সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত মূল স্থানগুলির একটু বর্ণনা করি। হরপ্পা আবিষ্কার হচ্ছে 1921 খ্রিস্টাব্দে, যেটাকে হরপ্পাকে আমরা যেহেতু সিন্ধু সভ্যতা বলছি, সিন্ধু সভ্যতায় হরপ্পা সভ্যতা প্রথম হরপ্পাটা আবিষ্কৃত হয়, সেই জন্য সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়। প্রথম হরপ্পা সভ্যতা আবিষ্কার হচ্ছে 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি কর্তৃক। ইরাবতী নদীর পূর্ব তীরে, বাম তীরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টেগোমেরি জেলা, ঠিক আছে। ইরাবতী নদী বা রাভি নদী, যেটা সিন্ধুর উপনদী। সিন্ধুর উপনদী অনেক কিছু আছে, চন্দ্রভাগা আছে, বিতস্তা আছে, হ্যাঁ, ইরাবতী বা রাভি আছে, এইগুলো। ইরাবতী বা রাভি নদীর পূর্ব তীরে বা বাম তীরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টেগোমেরি জেলা। বৃহৎ শস্যাগার ও নৌকা তৈরির প্রধান কেন্দ্র ছিল হরপ্পা। বৃহৎ শস্যাগার পাওয়া গেছে এবং নৌকা তৈরির প্রধান কেন্দ্র ছিল। মহেঞ্জোদারো 1922 খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায়। সিন্ধুর ডান তীর ও পশ্চিম তীরে, সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারোটা আবিষ্কার হচ্ছে। এখানে কি পাওয়া গেছে? বৃহৎ স্নানাগার পেয়ে গেছে এবং ব্রোঞ্জের নর্তকীয় মূর্তি পাওয়া গেছে। হরপ্পায় কি পাওয়া গেছে? হরপ্পায় পাওয়া গেছে বৃহৎ শস্যাগার এবং নৌকা তৈরির প্রধান কেন্দ্র ছিল। বৃহৎ শস্যাগার পাওয়া গেছে, আর মহেঞ্জোদারোতে পেয়েছে বৃহৎ স্নানাগার পাওয়া গেছে এবং ব্রোঞ্জের নর্তকীয় মূর্তি। সূচকাচন্দ্র আবিষ্কার করেছে আর.এল. স্টেইন 1927 খ্রিস্টাব্দে। সূচকাচন্দ্র আবিষ্কার করেছেন আর.এল. স্টেইন। বেলুচিস্তানের দক্স নদী ইরান সীমান্তে তামার কুঠার ও পাখির ছবি আঁকা বাসর পাওয়া গেছে। এটি ছিল মূলত উপকূলীয় বাণিজ্য কেন্দ্র। বেলুচিস্তানের দক্স নদী, এখন সূচকাচন্দ্রটা পাওয়া যাচ্ছে। বেলুচিস্তানের দক্স নদী ইরান সীমান্তে তামার কুঠার ও পাখির ছবি আঁকা বাসন, এটি মূলত ছিল উপকূলীয় বাণিজ্য কেন্দ্র। সূচকাচন্দ্র কী ছিল? উপকূলীয় বাণিজ্য কেন্দ্র। পয়েন্ট টু বি নোটেড, সূচকাচন্দ্র কী ছিল? উপকূলীয় বাণিজ্য কেন্দ্র। চাঁদহুদ্র আবিষ্কারের সময় 1935 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হচ্ছে ননীগোপাল মজুমদার। সিন্ধু নদের পূর্ব পাড়ে কুকুরের পায়ের ছাপ, সিটাডেল বা দুর্গ ছিল না। বাল্লক কাঠ বা গরুর গাড়ি নির্মিত পাওয়া গেছে। তো সিন্ধু নদের পূর্বে চাঁদহুদ্র, যেখানে 1935 সালে আবিষ্কৃত হচ্ছে ননীগোপাল মজুমদার। সিন্ধু নদের পূর্ব পাড়ে কুকুরের পায়ের ছাপ পাওয়া যাচ্ছে। দুর্গ ছিল না, সিটাডেল হচ্ছে দুর্গ, সেখানে কোনো দুর্গ ছিল না। কুকুরের বাচ্চা পাচ্ছে, বাল্লক কাঠ বা গরুর গাড়ি পাওয়া গেছে। হ্যাঁ, টেরাকোটার নির্মিত গরুর গাড়ি। কালীবঙ্গান আবিষ্কৃত হচ্ছে 1953 খ্রিস্টাব্দে। ঘোষ কালীবঙ্গান আবিষ্কার করছে। কালীবঙ্গান তাহলে কবে হচ্ছে? ঘোষ আবিষ্কার করছে রাজস্থানের ঘাঘর নদীর বাম তীরে। ঘাঘর বলে জায়গা আছে, ঘাঘর বলে নদী আছে। আচ্ছা,
ফিল্ড সার্ভিস পাওয়া গেছে যেখানে ধান চাষ হচ্ছে। হ্যাঁ, তামার ষাঁড় আয়তাকার কবর পাওয়া গেছে, এখানে যজ্ঞবেদী পাওয়া গেছে ইত্যাদি এরকমভাবে পাওয়া গেছে কালীবঙ্গানে। এ ঘোষ আবিষ্কার করেছে কালীবঙ্গান এবং 1953 রোববার বা নভেম্বর 1953 সালে ওয়াই.ডি. শর্মা আবিষ্কার করেছেন। পাঞ্জাব সতলজ নদীর তীরে কুকুরের সমাধি তামারকুটের পাওয়া গেছে। রূপার বা রংপুর তালিকা আবিষ্কার করেছে ওয়াই.ডি. শর্মা। লুথাল হচ্ছে 1953 সালে এস.আর. রাও লুথাল আবিষ্কার করেছেন 1953 সালে। পরপর 1953 সালে আবিষ্কার করেছেন তিনি। কালীবঙ্গান, রূপার এবং লুথাল তিনটেই 1953 সালে আবিষ্কৃত হয়েছে। সালে আবিষ্কার কালীবঙ্গান, লুথাল এবং রংপুর। লুথাল আবিষ্কার করেছে এস.আর. রাও। গুজরাটের সবরমতী ও তেভাগা নদীর মিলনস্থলে কাম্বে বা খাম্বাত উপসাগর মিশেছে। গুজরাটের সবরমতী ও তেভাগা নদীর মিলনস্থলে কাম্বে ও খাম্বাত উপসাগরের কাছে এই লুথালটা পাওয়া যাচ্ছে। গুজরাটের সবরমতী ও তেভাগা নদীর মিলনস্থলে কাম্বে ও খাম্বাত উপসাগরের কাছে এখানে লুথালটা আবিষ্কৃত হয়েছে। এটি একটি সামুদ্রিক বন্দর। লুথাল পুনর্যোগে গৃহে ঢোকার রাস্তা পার্শ্বলে এই প্রবেশদ্বার ছিল। মূল রাস্তার সঙ্গে সংযুক্ত। মহিলা পুরুষদের একসাথে কবর দেওয়ার রীতি তখন প্রচলিত ছিল লুথালে। ইভরি সিল, টেরাকোটা মোড়া শিল্প ইত্যাদি। এই যে আলমগীরপুর হচ্ছে উত্তরপ্রদেশের পশ্চিম অংশ। আলমগীরপুর মানে সিন্ধু সভ্যতার লাস্ট অংশ আর কি, সিন্ধু সভ্যতার পূর্বতম অংশ এটা আলমগীরপুর, উত্তরপ্রদেশের মেরঠ ও হিন্দু নদীর তীরে। এটা ওয়াই.ডি. শর্মা আবিষ্কার করেছে। সুরকটোটা 1964 সালে জে.পি. যোশী। ভুজের সৈনিকের গুজরাতে কচ্ছ অঞ্চলে ঘোড়ার হাড় পাওয়া গেছে। সুরকটোটা তাহলে কোথায়? গুজরাতের কচ্ছ অঞ্চলে, ভুজের সন্নিকটে। বনওয়ালি 1973 আর.এস. বিসিত। বনওয়ালিকে আবিষ্কার করেছে আর.এস. বিসিত। 1973 সালে হিসার, হরিয়ানা রঙ্গই নদীর তীরে অবস্থিত। নগর পরিকল্পনা পাইপলাইনের ব্যবস্থা পাওয়া যায়নি বনওয়ালি সভ্যতায়, পাওয়া যায়নি। টেরাকোটা প্লাগ পাওয়া গেছে। বনওয়ালি হয়ে গেল। মেহেরগড় হচ্ছে 1914 সালে আবিষ্কৃত হয়। জে.এফ. জারিজ জারোয়া ফ্রান্সিস জারিব, এরকম কি একটা লেখা ফুল নাম হতে পারে, জারোয়া ফ্রান্সিস জারিব। জে.এফ. জারিজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছে 1914 খ্রিস্টাব্দে। এটি নববস্তু যুগের গ্রামকেন্দ্রিক সভ্যতা যা বালুচিস্তানে পাওয়া গেছে। নববস্তু যুগের গ্রামকেন্দ্রিক সভ্যতা বালুচিস্তানে পাওয়া গেছে। রাখিগাড়ি হচ্ছে রবীন্দ্রনাথ ও বসন্ত সিন্ডে এবং সুরভজন। রাখিগাড়ি কোথায়? হিসার জেলা, হরিয়ানা। ইম্পর্টেন্ট এটা, হিসার জেলা হরিয়ানাতে হচ্ছে রাখিগাড়ি। হিসার জেলা হরিয়ানা। ভারতের মধ্যে সবথেকে বড় আবিষ্কৃত কেন্দ্র রাখিগাড়ি। ভারতের মধ্যে সবথেকে বড় আবিষ্কৃত কেন্দ্র কি? রাখিগাড়ি কোথায়? হরিয়ানা, হিসার জেলা হরিয়ানা। ধোলাবিরা হচ্ছে জে.পি. যোশী এবং আর.এস. বিসিত। ধোলাবিরা আবিষ্কার করেছে 1998 থেকে 2005 মধ্যে আবিষ্কার করেছে কচ্ছ জেলা, গুজরাট। ভারতীয় কেন্দ্রগুলির মধ্যে সবথেকে বেশি প্রত্নতাত্ত্বীয় নিদর্শন প্রাপ্ত হয়েছে এইখানে। ভারতীয় কেন্দ্রের মধ্যে সবথেকে বড় কোনটা হচ্ছে? তাহলে রাখিগাড়ি, হিসার জেলা হরিয়ানা সবথেকে আর ভারতের মধ্যে সবথেকে বেশি প্রত্নতাত্ত্বীয় নিদর্শন কোথায় প্রাপ্ত হয়েছে? ধোলাবিরা কোথায়? গুজরাটে। 1998-2005 গুজরাটে। হ্যাঁ, ভারতীয় কেন্দ্রের সবথেকে নতুন আবিষ্কৃত কেন্দ্র। কেবলমাত্র এই শহরটি তিনভাবে বিভক্ত ছিল। জল সংরক্ষণের খুব ভালো ব্যবস্থা ছিল। একটি শিলালিপি পাওয়া গেছে যেটি দেখতে অনেকটা সিংবোর্ডের মতো এবং সেখানে 10টি বড় হরপ্পা শিলার ন্যায় চিহ্ন পাওয়া গেছে। জল সংরক্ষণের জন্য ধোলাবিরাতে খুব ভালো ব্যবস্থা ছিল। একটি শিলালিপি পাওয়া গেছে যেটি দেখতে অনেকটা সিংবোর্ডের মতো এবং সেখানে 10টি বড় হরপ্পা শিলার ন্যায় পাওয়া গেছে। গানারিওয়ালা পাক পাঞ্জাব অবস্থিত। ঠিক আছে, এগুলো সব চলছে। কোড দিয়েছি 1955 থেকে 1835। ফজল আহমেদ খান আবিষ্কার। সিন্ধু প্রদেশে পাকিস্তান, সিন্ধু নদের পূর্ব পাড়ে, মহেঞ্জোদারোর উল্টো দিকে। দৈমাবাদ মহারাষ্ট্র একটু আগে পড়েছি। দৈমাবাদ হচ্ছে সিন্ধু কি সভ্যতার দক্ষিণতম পয়েন্ট হচ্ছে দৈমাবাদ। প্রভারা নদীর বাম তীরে, সব নদী কেন্দ্রিক আর কি। মহারাষ্ট্রের আহমদনগর জেলায় সর্বদক্ষিণ স্থান, দাক্ষিণাত্য মহারাষ্ট্রের আহমেদনগর বা আহমদ, যাই। এবার হচ্ছে নগর পরিকল্পনা।
আচ্ছা, আজকে আমরা এই এই ভারতীয় সভ্যতার উদয় যেখানে হচ্ছে, এখানে আমরা ফার্স্ট পার্ট এইটুকু আমরা পড়লাম আজকে। ভারতীয় সভ্যতার দ্বিতীয় অধ্যায়ের ফার্স্ট পার্টটুকু পড়লাম, যে কোথায় কোনটা অবস্থিত, কী কী পড়লাম আমরা আরেকবার দেখে নিই, আরেকবার আলোচনা করে নিই। সেটা হচ্ছে, প্রথম মানুষের আবির্ভাব তাহলে 4.2 বিলিয়ন বছর পূর্বে হচ্ছে আফ্রিকার মাটিতে। বর্তমানে আদিম মানুষ যেটাকে বলছে হোমোসেপিয়েন্স, তার যে প্রথম উৎপত্তি হচ্ছে 50,000 বছর পূর্বে। ভারতের প্রথম মানুষের আবির্ভাব ঘটে হচ্ছে খ্রিস্টপূর্ব 2 লক্ষ থেকে 3 লক্ষ বছর আগে। আর ভারতের শিবালিক পর্বত অঞ্চলে 10 থেকে 14 মিলিয়ন বছর পর মানুষের ফসিল আবিষ্কৃত হয় শিবালিকে। ঠিক আছে, রামা পিতাকাশ কি বলছে পুরুষ এবং শিব পিতাকাশ হচ্ছে মহিলা। এছাড়া নর্মদা নদীর উপত্যকায় হাতনাড়াতে 1.4 বিলিয়ন বছর পরে প্রথম আধুনিক মানুষ, ঠিক আছে, হোমোসেপিয়েন্স এর উদ্ভব, মানে এর ইয়েটা পাওয়া যাচ্ছে। আর এবার দুটি ভাগে বিভক্ত হচ্ছে আমাদের সভ্যতা। এটা হচ্ছে প্রস্তর যুগ, একটা হচ্ছে ধাতুর যুগ। প্রস্তর যুগের মধ্যে যে প্রস্তর যুগের 3টে পার্ট। তাহলে প্রস্তর যুগ একদম মানে কি 9000 খ্রিস্টপূর্বাব্দ প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ হচ্ছে 9000 থেকে 4000, এবং নবপ্রস্তর যুগ হচ্ছে 4000 থেকে 1800। এই প্রাচীন প্রস্তর যুগের মধ্যে 3টে পার্ট হচ্ছে প্রাচীন প্রত্নপ্রস্তর যুগ, মধ্য প্রত্নপ্রস্তর যুগ এবং উচ্চ প্রত্নপ্রস্তর যুগ। এই উচ্চ প্রত্নপ্রস্তর যুগেই মানুষ আধুনিক মানুষের উদ্ভব হচ্ছে এই যুগ, উচ্চ প্রত্নপ্রস্তর যুগে। ঠিক আছে, প্রাচীন প্রস্তর যুগ প্যালিওলিথিক শব্দটি আবার দিয়েছে জন লুবক। এখানে কোয়ার্টজাইট পাথরের অস্ত্র। ঠিক আছে, রবার্ট বুশফুড বলেছে, প্রথম প্রস্তর যুগে পাথর আবিষ্কার করেছে চীনের আত্মিরামপক্কম থেকে। ব্যাস। প্রাচীন প্রত্নপ্রস্তর যুগ যেটা আছে সেটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ চলে গেল। প্রাচীন প্রস্তর যুগের মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে প্রাচীন প্রত্নপ্রস্তর যুগ। বেলান উপত্যকা আমাদের কমন জিনিস, এটা মধ্যপ্রদেশে বেলান উপত্যকা, এটা কমন। ভীমবেটকা মধ্যপ্রদেশ, সিংভূম ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের মধ্যে সোন নদীর উপত্যকা, এই পটর মালভূমি ইত্যাদি। বেলান উপত্যকায় প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক পর্যায়ে পাওয়া যায়। আচ্ছা, মধ্য প্রত্নপ্রস্তর যুগ হচ্ছে অস্তিত্ব ইত্যাদি, যেখানে মানে ক্ষুদ্রাস্তের তীক্ষ্ণগড় সোন নর্মদা তুঙ্গভদ্রা এই অঞ্চলে পাওয়া যাচ্ছে। উচ্চ প্রত্নপ্রস্তর যুগ আধুনিক মানুষের প্রথম উদ্ভব হচ্ছে এখানেই। ঠিক আছে, সোহান উপত্যকা পাওয়া যাচ্ছে, সোহান উপত্যকা, বেলান উপত্যকা, আত্মিরামপক্কম তামিলনাড়ু। উচ্চ প্রত্নপ্রস্তর বেলান উপত্যকা হাড়ের তৈরি মাতৃদেবের মূর্তি পাওয়া গেছে। মধ্যপ্রস্তর যুগে ক্ষুদ্রাস্ত যুগ বলছে। ঠিক আছে, কার্লাইল প্রথম এই ক্ষুদ্রাস্ত আবিষ্কার করেন বৃন্দাবন গুহার মধ্যে। আমরা আলোচনা করে নিচ্ছি। রাজস্থানের বাগর আছে, মধ্যপ্রদেশের আদমগ্রাম। ঠিক আছে, প্রথম প্রচেষ্টা দেখা যাচ্ছে প্রাণীদের পোষ মানানোর, গরু, ভেড়া, ছাগল ইত্যাদি। আচ্ছা, স্থান হচ্ছে কোথায়? ভীমবেটকা মধ্যপ্রদেশের পাথরের গুহচিত্র বিখ্যাত। লংঘাজ হচ্ছে গুজরাট। নবপ্রস্তর যুগ, এই যুগে মানুষ তো প্রথমে শিকার টিকার ছেড়ে দিয়ে নিজেরা কীভাবে খাদ্য উৎপাদন করে সেই বিষয়ে একটা সচেষ্ট হয়। হ্যাঁ, ফলে ধান চাষ থেকে শুরু করে পশুপালন থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এগুলো। মানুষ নিজে নিজে শিখছে। আগুনের ব্যবহার দেখা যাবে এরপরে, চাকা আবিষ্কার দেখা যাবে এরপরে। ঠিক আছে, বহুল বৈশিষ্ট্য পালিশ করা ধারালো পাথরের অস্ত্র পেয়ে গেলো। ঠিক আছে, কৃষিকাজের সূত্রপাত হলো, চাকা আবিষ্কার হচ্ছে, আগুনের ব্যবহার শুরু হচ্ছে, পশুপালন শুরু হচ্ছে। যা বলছি তাই। এই জন্য গর্ডন চাইল্ড এই যুগকে নিওলিথিক রেভলিউশন বলছেন। এই যুগে মাটির বাসন তৈরির কাজ শুরু হয়, এগুলিকে পোড়ানো হতো এবং কালো ও লাল রঙের মাটির বাসন তৈরির কাজটা এখানে শুরু হচ্ছে। লাল হতো, কালো হতো, দুটো রকম। ঠিক আছে, বালুযুগের সভ্যতা হচ্ছে মেহেরগড় সভ্যতা হচ্ছে 7000 খ্রিস্টপূর্বাব্দ বালুচিস্তানের বোলান গিরিপথে, যার ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ঠিক আছে, এখানে কৃষিকাজের প্রথম সূত্রপাত হচ্ছে মেহেরগড় সভ্যতায়। 300টি পরিবার বা বাড়ি নিয়ে এই গ্রাম্য সভ্যতা গড়ে উঠেছিল। কোথায় এটা? বুরজাহম, গাফ করাল এবং দার্জিলিং হাডিং। আর আমাদের ভারতের মধ্যে যদি বলে, লেমুশিয়ার, ভারতের প্রথম আবিষ্কার করেছে লেমুশিয়ার। নবপ্রস্তর যুগে কৃষিকাজের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে হচ্ছে নাল নামক স্থানে। ভারতের নবপ্রস্তর যুগের প্রথম আবিষ্কৃত স্থান হচ্ছে ভারতের নবপ্রস্তর লিঙ্গারুর। বুরজাহম বিখ্যাত ছিল কূপঘরের জন্য। এখানে কুকুরের সাথে মানুষের সমাধিও পাওয়া গেছে। ঠিক আছে, এই যে কুকুরের সাথে মানুষের সমাধি কোথায় পাওয়া যাচ্ছে? বুরজাহমে। সিনোয়ার কোথায়? বিহারের নবপ্রস্তর যুগের হাড়ের অস্ত্র। কোল্ডি অঞ্চল ধান চাষের অস্তিত্ব।
এবার হচ্ছে বিহার প্রস্তর সংস্কৃতি ধাতব যুগ শুরু হয়ে গেল। ধাতব যুগের মধ্যে হচ্ছে দু রকম আছে, তাম্রপ্রস্তর যুগ, লৌহ যুগ। তাম্রপ্রস্তর যুগের মূল বৈশিষ্ট্য কি, তামা মানে কি আমরা তো করছিলাম কি পাথর ব্যবহার করছে, পাথরের সাথে সাথে তামা ও ব্রোঞ্জের ব্যবহার শুরু হয়ে গেল। ঝুম চাষের সূত্রপাত হলো, রঙিন মৃৎপাত্র হলো। আহর হচ্ছে রাজস্থান, তৈমাত হচ্ছে মহারাষ্ট্র, মালব হচ্ছে গুজরাট। বৃহত্তম তাম্রপ্রস্তর সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। সব থেকে বেশি তাম্রপ্রস্তর যুগের সভ্যতা আবিষ্কৃত হয়েছে চম্বল নদী উপত্যকায়। মধ্যপ্রদেশ যুগে হরিণের ছবি সব থেকে বেশি কি ছবি অঙ্কিত ছিল মধ্যপ্রদেশ যুগে, সেটা হচ্ছে হরিণের ছবি। ঠিক আছে, মৃৎপাত্রগুলোকে অলঙ্কারের ওপর বা রং করার ওপর বা মানে কি এই ধরনের মানে পেন্টিং করার উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে তাম্রবন্ধ যুগের, একটা লৌহ যুগের। ঠিক আছে, তাম্রবন্ধ যুগের একটা হচ্ছে মানে ভেতরটা কালো করা হতো মৃৎপাত্রটাকে, এবং বাইরেটা মানে লালচে করা হতো, সেটা একরকম গেল। আর একটা হচ্ছে ব্ল্যাক করা হতো, ব্ল্যাক এবং রেডের মধ্যে করা হতো। আর তাম্রবন্ধ যুগের মৃৎপাত্র ওই হলো। আর ব্ল্যাক আর রেডের মধ্যে দুটো ভাগ আছে, একটা প্রিন্টেড ব্ল্যাক আর একটা হচ্ছে পলিশড ব্ল্যাক। পলিশটা হচ্ছে যারা উচ্চবিত্ত লোকজন তারা ব্যবহার করতো পলিশটা। ঠিক আছে, ওসিপি ও অর্চে কালার পটেরি উত্তরপ্রদেশের বদাউন বিজয়নগর নামক স্থানে। মৃৎপাত্রের রং ছিল কমলা ও লাল। দু হাজার থেকে 12 সপ্তাহে এরপর শুরু হয় ব্ল্যাক এবং রেডের মৃৎপাত্র। ব্ল্যাক এবং রেড হচ্ছে এই মৃৎপাত্র প্রথমে আবিষ্কৃত হয় উত্তরপ্রদেশের অতিরিক্ত খোঁজা অঞ্চলে। ঋগ্বেদের যুগের সূচনা আগে ছিল মৃৎপাত্রের ভিতরে দিয়ে ছিল কালো রঙের, এটা বললাম প্রিন্টেড গ্রে ওভার। লৌহ যুগের বা ঋগ্বেদ যুগের সূচনায় এই মৃৎশিল্পের নিদর্শন পাওয়া গেছে। মৃৎপাত্রকে উচ্চ উষ্ণতায় ধূসর বর্ণ করে তারপরে কালো রং করা হতো। নর্দার্ন ব্ল্যাক পলিশড মূলত 700 থেকে 200 অত দরকার নেই, 700 থেকে 200 খ্রিস্টপূর্বাব্দে বিত্তবান ব্যক্তিদের ব্যবহারের জন্য পলিশটা ব্যবহার করা হতো। বাগড় এবং আদমকার বন্য পশুকে প্রথম গৃহপালিত করার প্রস্তাব হচ্ছে বাগড় হচ্ছে রাজস্থান এবং মধ্যপ্রদেশে। প্রথম বন্য পশুকে গৃহপালিত করার প্রথম নিদর্শন পাওয়া গেছে অতিরঞ্জি খেতে হচ্ছে উত্তরপ্রদেশ। মধ্যপ্রদেশের এখানে কালী নদীর যে তীরবর্তী অঞ্চল আলেকজান্ডার কানিংহাম 1822 সালে আবিষ্কার করেছে। কালিংহাম আবিষ্কার করেছে 1822 সালে। সিন্ধু নদ তার উপনদীগুলির উভয় তীরে খ্রিস্টীয় 300 অব্দে যে তাম্রপত্র যুগের সর্ববৃহৎ সৌধ নামে পরিচিত। ঠিক আছে, মোটামুটি 1022টা কেন্দ্র আবিষ্কার হয়েছে, তার মধ্যে 97টি পুরোপুরি আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, 1022 কেন্দ্র হয়েছে 404টি পাকিস্তানে, 616টি আমাদের ভারতে। ঠিক আছে, বিস্তার এই উত্তম রাজ্য হচ্ছে মান্ডা। মান্ডা জম্মু কাশ্মীর। দক্ষিণতম স্থান হচ্ছে দৈমাবাদ আছে মহারাষ্ট্রের। আরও একটা আছে দৈমাবাদ আছে, মালভান আছে। পূর্বতম স্থান হচ্ছে যেটা উত্তরপ্রদেশের। পশ্চিমতম স্থান আলমগীরপুর। পশ্চিমতম স্থান হচ্ছে সুৎকাচন্দর বালুচিস্তান। এছাড়া আফগানিস্তানের শহরে বিচ্ছিন্ন কেন্দ্রের সন্ধান পাওয়া গেছে সর্তুঘাই। এছাড়া আফগানিস্তানের সম্পূর্ণ বিচ্ছিন্ন গেছে সর্তুঘাই। ঠিক আছে, ব্রোঞ্জ যুগে পৃথিবীর সর্বাধিক বিস্তৃত সভ্যতা হলো হরপ্পা সভ্যতা। সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান কি হরপ্পা। তাইকে হরপ্পা সভ্যতা বলা হয়েছে দয়রাম সাহানি প্রথম আবিষ্কার করেন এই হরপ্পা সভ্যতা। এই সময় জন মার্শাল ছিলেন ইএসআই অধিকর্তা। 1800 ইংরেজ পর্যটক চার্লস ম্যাসন আসেন, তারপরে আলেকজান্ডার সমর্থন করলো। 1853-57 সালে তৎকালীন পর্যায়ে আলেকজান্ডার কানিংহাম স্থান পরিদর্শন করলো। ঠিক আছে, এই সময় কী হয়েছিল, এই যুগের সভ্যতার যে 1857-53 ওই সময় যে রেলপথ নির্মিত হয়েছিল। 1853 সাল আপনার যেটি ডালহৌসির সময়কাল, সেই সময় রেলপথ নির্মাণের সময়কাল। তাই রেলপথ নির্মাণ করাচি থেকে লাহোর অব্দি রেলপথ নির্মাণ হয়েছিল এই হরপ্পা সভ্যতার ইট দিয়ে। আচ্ছা, আলেকজান্ডার কানিংহাম কে ছিলেন? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম অধিকর্তা। কালচিম হচ্ছে 3200 খ্রিস্টাব্দে আর 1300 খ্রিস্টাব্দে, এবং এই হরপ্পা সভ্যতার অ্যাকচুয়ালি যে কার্বন ডেটিং দেওয়া আছে 2300 থেকে 1750। সিন্ধু সভ্যতার বিখ্যাত স্থানগুলো হচ্ছে হরপ্পা, মহেঞ্জোদারো। হরপ্পা সভ্যতা আবিষ্কৃত 1921 দয়রাম সাহানি। ইরাবতী নদীর পূর্ব তীরে বা বাম তীরে। ইরাবতী নদীর পূর্ব তীরে বা বাম তীরে। পাঞ্জাব প্রদেশের মন্টাগোমেরি জেলা। বৃহৎ শস্যাগার নৌকাদের প্রধান কেন্দ্র। মহেঞ্জোদারো 1922। রাখালদাস বন্দ্যোপাধ্যায়। সিন্ধু নদীর ডান তীরে বা পশ্চিম তীরে।
হ্যাঁ, সেটা হচ্ছে ওই দিকটা ছিল মঞ্জুদরটা, ওই দিকটা ছিল প্রদেশের লারকানা জেলা, বিএস নাগার, বঞ্জাতরি, নর্থের মধ্যে সুৎকাচন্দ্র আরাস্টাইন 1927, বেলুচিস্তানের 10 নদী, গিরাজমাতা, তামারকুটার পাখির ছবি এঁকা বাসন পাখি, যেটা ছিল মূলত উপকূলীয় বাণিজ্য কেন্দ্র। এই সুৎকাচন্দ্র কি ছিল? উপকূলীয় বাণিজ্য কেন্দ্র। চা নদীটা আবিষ্কারের সময় হচ্ছে 1935, আবিষ্কর্তা হচ্ছে নরীগোপাল মজুমদার। সিন্ধু প্রদেশের পূর্বপাড়ে কুকুরের পায়ের ছাপ, সিটাডেল দুর্গ ছিল না। গরুর গাড়ি টেরাকোটা নির্মিত। পাওয়া গেছে কালীবাঙ্গান হচ্ছে এ ঘোষ 1953, কালীবাঙ্গান, রূপার এবং লোথাল এই তিনটেই হচ্ছে 1953 সালে আবিষ্কার করেছেন। এ ঘোষ কালীবাঙ্গান আবিষ্কার করলো। রূপার বা রংপুর ওয়াইডি শর্মা করলো। আর লোথাল হচ্ছে 1935 সালে এস.আর. রাও করেছে। গুজরাতের সর্বপ্রথম তেভাগা নদীর অঞ্চলে কামে বা খাম্বাত উপসাগর হচ্ছে লোথাল। এটি একটি সামুদ্রিক বন্দর। অন্যান্য জায়গায় গৃহ ঢোকার রাস্তায় পার্শ্বরে এই উপস্থিত হচ্ছে মূলত রাস্তার মহিলা পুরুষ একসাথে কবর দেওয়াতে প্রচলিত ছিল। আলমগীরপুর হচ্ছে উত্তরপ্রদেশের পশ্চিমতম অংশে। আলমগীরপুর হচ্ছে মেরঠ হিন্দু নদীর তীরে। সুরকোটা হচ্ছে বন্দর ছিল অ্যাকচুয়ালি। হ্যাঁ, 1964 জেপি যোশী আবিষ্কার করেছে। পূজা সৈনিক গুজরাট কচ্ছন্দ ঘোড়ার হাড় পাওয়া গেছে। বর্ণমালী আর.এস. বিসিত 1973 থেকে 74। হিসার হরিয়ানা রঙ্গে নদীর তীরবর্তী অবস্থিত। নগর পরিকল্পনা যায়নি পাওয়া যায়নি। মেহেরগড় সভ্যতা জে.এফ. জারিজ 1914 সালে আবিষ্কার করছে। মেহেরগড় নববস্তি যুগের গ্রাম পেতে সভ্যতা বালুচিস্তানে পাওয়া গেছে। রাখিগাড়ির একটা বিশেষত্ব হচ্ছে রাখিগাড়ি হচ্ছে ভারতের মধ্যে সব থেকে বড় আবিষ্কৃত। ধোলাবিরার একটি বিশেষত্ব হচ্ছে ধোলাবিরা হচ্ছে সব থেকে বেশি প্রত্নতাত্ত্বিক জিনিস আবিষ্কার করেছে। জল সংরক্ষণের খুব ভালো ব্যবস্থা ছিল। এরকম ধোলাবিরা হচ্ছে গুজরাট। গারনেরিওলা পাক পাঞ্জাব। কোটদিজি 1955 থেকে 1835। মহারাষ্ট্র। এত কিছু আপাতত ফার্স্ট পার্টের মধ্যে আমরা পড়লাম। পরের সেকেন্ড পার্টে এই অধ্যায়টি দ্বিতীয় পার্ট। জয়গুরু সকলকে, ভালো থাকবেন।